আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আদাব ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী। ৫৫ বছর পরে পাকিস্তান ভেঙেছি, স্বাধীনতা এনেছি। ইতিহাসের লেখা থাকবে ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমেসি রাইট দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমেসি রায়ে আমাকে সাজা দেওয়া হলো। আজকে একটি রায় হইল বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে। ওনাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। একজনে অপরাধ করতে পারে, তার সাজা হইতে পারে, কিন্তু অপরাধগুলা বিশ্বাসযোগ্য হইতে হবে এবং সঠিক জায়গায় হইতে হবে। মানে সঠিক বিচারালয় হইলে প্রশ্ন নিয়ে মানুষের কোনো ধরনের প্রশ্ন থাকে না এই বিচার নিয়ে। কিন্তু যখন একটা বিচার প্রতিশোধমূলক হয়, এটা বোঝাই যায়, একজন সাধারণ মানুষ বুঝতে পারে যে এই বিচারটা প্রতিশোধমূলক। হাসানুল হক ইনুর যে বিচারটা হয়েছে, আজকে যে রায়টা হয়েছে, সম্পূর্ণ একটা অবৈধ রায় এবং একটা অবৈধ কোর্টের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হয়েছে। আমরা জানি না এই বাংলাদেশের ইতিহাসে মানুষ কেন ভুলে যায় যে এই বিচারপতিরা, এই অ্যাডভোকেট, উকিল, এই সরকার যারা ক্ষমতায় আসে, এরা কেন পিছনের কথাগুলো ভুলে যায়, আমি এটাই বুঝি না। একই দেশে যখন আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে যারা প্রমাণিত জঙ্গি, যারা প্রমাণিত অপরাধী, এই কোর্টে যাদের আজীবন সাজা হয়েছে, কিছু কিছু মনে করেন দীর্ঘদিনের সাজা হয়েছে, গ্রেনেড হামলার মতো অপরাধী পর্যন্ত বের হয়ে গেছে, খালাস হয়ে গেছে। কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, কিভাবে খালাস হইলো? সরকার পরিবর্তনের সাথে সাথে যেন মনে হয় পুরো দেশটাই, পুরো আইন বলেন, আইনালয় বলেন, কোর্ট কাছারি বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, পুরো দেশটাই যেন সরকারের আয়ত্তে চলে যায়। এটা একটা সুস্থ গণতন্ত্র দেশ কি সম্ভব? যদি এই সরকার যদি সঠিক বিচার করত, অপরাধ যে কোনো মানুষ করতে পারে। উনি একজন মুক্তিযোদ্ধা, উনি একজন দলের লিডার, উনি বড় নেতা, তাই বলে যে অপরাধ করবেন না, এটা আমি মানি না। অপরাধ হইতে পারে, কিন্তু অপরাধের জন্য যে মামলা দরকার, অপরাধের জন্য যে কোর্টে বিচার দরকার, এটা না করে যদি অন্যভাবে করা হয়, গায়ের জোরে করা হয়, এই ধরনের বিচার নিয়ে তো অবশ্যই প্রশ্ন ওঠে। আমরা যে আজকে যে রায়ের সাক্ষী হইলাম, পত্রপত্রিকায় যেটা দেখলাম, ওনার অপরাধ কি? ওনাকে মার্ডারের আসামি করা হয়েছে। একজন মন্ত্রী, উনি কি রাস্তায় গিয়ে আন্দোলনের সময় মার্ডার করছে? ওইটা বলবে আর মানুষ বিশ্বাস করবে? তাইলে, এবং যদি মার্ডার যদি উনি করে থাকে, তাহলে এই যে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ওনার বিচার কেন হবে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি এই ২৪-এর যে আন্দোলন, এটা কি কোনো অন্য দেশের সাথে কোনো আন্দোলন হয়েছে? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তো তৈরি করা হয়েছে যদি বাংলাদেশের বাইরে কোনো দেশের সাথে যদি মনে করেন যুদ্ধ হয় বা কোনো অপরাধ সংঘটিত হয়, এটার জন্যই বিচার করা হয়, এই অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে। আমরা দেশীয় একটা আন্দোলন, সরকার পতনের আন্দোলন, যদিও এটা আন্দোলন সরকার পতনের ছিল না, তারপরে ধরিলাম সরকার পতনের আন্দোলন। এই সরকার পতনের আন্দোলন আমরা দেশীয় একটা অভ্যুত্থান, দেশীয় একটা আন্দোলন, এটা কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে? তার মানে তো পরিষ্কার, আমরা সবাই জানি। কারণ যুদ্ধ অপরাধী, সত্যিকার অর্থে যুদ্ধ অপরাধী যারা এই দেশের হাওয়া বাতাসে বড় হয়ে পাকিস্তানের পক্ষ নিয়ে এই বাঙালি হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিরা হত্যা করেছে, নারীদের, আমাদের মা বোনদের দর্শন করেছে, এই অপরাধ সংগঠিত করার কারণে এদের বিচার করার জন্য, পাকিস্তান পন্থীদের বিচার করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে গঠন হয়েছে, ওইখানে বিচার নিয়ে আমি প্রশ্ন করতেছি না। বিচার হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু যাদের বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, এদেরই তো বিচার এখানে হয়েছে। কিন্তু এদের বিচারের সাথে
আমাদের দেশের একটা অভ্যুত্থানের অপরাধী আমি ধরে নিলাম, অপরাধীদের বিচার এখানে হওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা তার মানে হইল এটা ওই যে প্রতিশোধ নেওয়ার জন্য, যে আমাদের এরারে এখানে আপনি বিচার করছেন, ফাঁসি দিচ্ছেন, তাহলে আমাদের ওই সেম কোর্টে বিচার করবো, ফাঁসি দেবো। এটা তো প্রত্যেকটা মানুষে জানে। তো এটা করে কি বাংলাদেশ মানে বদলানো সম্ভব? আচ্ছা আসুন আমরা একটা নিউজ দেখি হাসানুল হক ইনুর অপরাধটা কি এবং এই ট্রাইব্যুনালে কি উনার বিচার হওয়া উচিত এবং এই অপরাধের জন্য কি উনার 10 বছরের সাজা হওয়া উচিত। আমরা আসেন একটা নিউজ দেখি আজকে কোন কোন অপরাধের সাজা পেলেন ইনু। দেখেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়। এর মধ্যে 3টি প্রমাণিত হয়েছে, সেজন্য তাকে 10 বছর কারাভোগ করতে হবে। আর বাকি 5টি অভিযোগ প্রমাণিত হয়নি। বিচারপতি নজরুল ইসলাম, যাই হোক, মানে ওনার 8টা মামলা ছিল, 8টার মধ্যে 3টা প্রমাণিত হয়েছে। 3টা কোনটা 3 নম্বর, 6 নম্বর ও 7 নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছে, ইনুকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়েছে। এখন আসেন আমরা 3 নম্বর, 7 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর, 3 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর অপরাধটা কি আমরা একটু দেখি। তৃতীয় অভিযোগ বলা হয়েছে ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন এবং তাদের আটক ও নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে ফোনে নির্দেশ দেওয়ার অভিযোগ। এই অভিযোগ প্রমাণিত হয়েছে। আচ্ছা যাই হোক, তো উনি নির্দেশ দিয়েছেন কি কুষ্টিয়ার এসপিকে, আর এর জন্য উনি হত্যা করেছেন। এটা বিরাট বড় অপরাধ করেছেন। 6 নম্বর অপরাধটা কি? ষষ্ঠ অভিযোগ 14 দলীয় জোটের সভায় উপস্থিত থেকে জামাতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা। এই অভিযোগ প্রমাণিত হয়েছে। ঠিক আছে, জামাত তো নিষিদ্ধ ছিলই। 1971 সালে যখন জামাত নিষিদ্ধ ছিল, এটা তো নিষিদ্ধ হওয়ার কথা। এই দল বাংলাদেশ চায়নি, এখন পর্যন্ত বাংলাদেশ চায়নি, এই দল তো নিষিদ্ধ হওয়ারই কথা। তো এই দলকে নিষিদ্ধ করার পরামর্শে ওই বৈঠকে থাকার কারণে উনি বিরাট বড় মানে অপরাধ করেছেন। আচ্ছা, সপ্তম অপরাধ যেটা প্রমাণিত হয়েছে, সপ্তম অভিযোগ শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে ষড়যন্ত্রে সম্পৃক্ত থাকা। এই অভিযোগ প্রমাণিত হয়েছে। আচ্ছা আসুন আমরা একটু পর্যালোচনা করি। প্রথমে উনি একজন এসপি কে ফোন করে আন্দোলনকারীদের লিস্ট করে উনি অপরাধ করেছেন। আচ্ছা বলুন তো দেখি, আন্দোলনকারী যারা সম্মুখ সারিতে ছিল এরা কেউ কি হত্যাকাণ্ডের শিকার হয়েছে? সবাই তো আজকে জঙ্গি প্রমাণিত হয়েছে, সবাই তো মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা দল করে বড় বড় নেতা আজকে হয়েছে। তাহলে মরছে কারা? যে 2-4 জন মারা গেছে, এটা তো আজকে এই মৃত্যু নিয়ে তো বিতর্ক আছে, কারণ এখন এটা প্রমাণিত হচ্ছে তাদেরই উপদেষ্টা প্রমাণ করেছেন যে এই যে 7.62 গুলি, যে বন্দুকের গুলি, এই বন্দুক তো পুলিশের কাছে থাকার কথা নয়। তার মানে হেরাই গুলি করে মারছে অভ্যুত্থানকে, আন্দোলনকে চাঙ্গা করার জন্য, মানে লাশের রাজনীতি যেটা বলে। আর এটা তো নিরপেক্ষ তদন্ত হইলে এটা তো অবশ্যই বাইরে হয়ে আসতো, কিন্তু এরা তো না ইউনুসের তদন্ত করছে, বরং তদন্ত শেখ হাসিনা যে তদন্ত কমিটি করছে ওইটারে ওনারা ভেঙে দিছে। না তদন্ত কমিটি করছে এরা, না কোনো ডেড বডির কি বলে এটাও করে নাই, ময়না তদন্ত করে নাই, কোনো তদন্ত কমিটিও করে নাই। মানে কোনো কিছু তদন্ত ছাড়াই মানে এরাই গুলি করে মারছে, এটাই বাস এরা গায়ের জোরে বলে দিল, আর ওই হিসাবে বিচারও চলতেছে। আচ্ছা, দ্বিতীয় অপরাধ কি? উনি ওই শেখ হাসিনার সাথে বসে জামাতকে নিষিদ্ধ করেছেন। জামাত কি বাংলাদেশে মানে রাজনীতি করার মতো কোনো সংগঠন? জামাত কি যদি আজকে আওয়ামী লীগ ক্ষমতায় না হইয়া যদি অন্য দল ক্ষমতা হইতো, আজকে বিএনপিও তো বলতেছে জামাতকে নিষিদ্ধ করার জন্য, যে না জামাত তো নিষিদ্ধ ছিল। 71 পরবর্তী এই 71 মানে করার পরে অপরাধ যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যুদ্ধ যখন 16ই ডিসেম্বর পরে যখন দেশ স্বাধীন হওয়ার পরে তো জামাত এই বাংলাদেশে ছিল না। জামাতের সকল নেতারা তো পাকিস্তানে পালিয়ে চলে গেছে, কারণ এরা তো পাকিস্তানের, এখন পর্যন্ত পাকিস্তানের। তো জিয়াউর রহমান রে দিয়া জামাতের যখন তাদের বি টিম, তাদের যখন একটা মানে বিএনপি কে
জামাতে সরাসরি রাজনীতি না করতে পারায় জিয়াউর রহমানকে মনে রেডি করি তা ওনারে দিয়ে একটা দল করছে যেটার নাম বিএনপি। ওইটার মাধ্যমে এরা রাজনীতিতে ফিরে আসছে। এটা তো ইতিহাসে প্রমাণিত। এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, এটা নিয়ে কথা অন্যদিন বলবো। কিভাবে বিএনপি জামাতের একটা পার্ট, জামাতের বি টিম, জামাতের যেরকম অনেক টিম আছে, জামাতের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, কিশোর টিম, বাচ্চা টিম, গ্যাং টিম, নানান ধরনের জামাতের টিম আছে। এরকম একটা টিম হয়েছে বিএনপি। হ্যাঁ, এটা তো আজকেই প্রমাণিত। যাই হোক, তো এখন এরা মিলি মনে করেন আজকে তো বিএনপি বলতেছে, রাজনৈতিকভাবে বলুক আর যেভাবে বলুক, বিএনপি তো বলতেছে আজকে জামাত যুদ্ধ অপরাধ করার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হোক। তাহলে যদিও মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করে নাই এতকাল, কিন্তু পরবর্তীতে পতনের 2-3 দিন আগে একটা অর্ডিন্যান্স দিয়ে একটা অর্ডার দিয়ে নিষিদ্ধ করছে সাময়িক উশৃঙ্খলার জন্য। এটার প্রতিশোধ নেওয়ার জন্য কি হাসানুল হক ইনুর জেল, তারপরে মানে আচ্ছা যাই হোক, ধরে নিলাম এগুলো অপরাধী বলো, এই অপরাধ কি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধ, নাকি নর্মাল কোর্টে এইগুলোর বিচার হওয়া উচিত ছিল? মানে সম্পূর্ণ কথাটা যেটা বলতে চাইতেছি, সম্পূর্ণ কথাটা হচ্ছে, আসল কথাটা যেটা হচ্ছে যে আসল কথাই হচ্ছে যে এদের অপরাধটা একটাই, এরা কেন পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করলো, কেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো, কেন বাংলাদেশ স্বাধীন করলো, কেন এরা বাংলাদেশ স্বাধীনতার কথা বলে, তাদের মানে প্রবলেমটাও একই জায়গায়। এখন আগে যদিও বুঝতো না, সবাই বলতো আওয়ামী লীগ শুধু স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে খায়। আরে ভাই, আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশ স্বীকার করে কেউ? না এই মুক্তিযুদ্ধকে স্বীকার করে, না এই মুক্তিযোদ্ধাদের সম্মান দেখায়, না এই বাংলাদেশকে মানে টোটাল বাংলাদেশটাকে বাংলাদেশ হিসাবে সার্বভৌমত্ব বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে এরা মানে। এটা তো আজকে প্রমাণিত। এজন্য যে যেটাই বলুক না কেন, এখন সবাই জানে, বাংলাদেশে এরা নিজেরাও জানে যে এই দেশ রক্ষা করতে হইলে, বাঙালিয়ানাকে রক্ষা করতে হইলে, বাঙালির ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের ইতিহাস সবকিছু রক্ষা করতে হইলে একমাত্র আওয়ামী লীগ মাস্ট। আওয়ামী লীগ বাংলাদেশের জন্য প্রয়োজন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রয়োজন। এজন্য আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের রিপ্লেস করার মতো কোনো দল এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয়নি, এটাই প্রমাণিত। তাই অবশেষে কি করতে হবে, এগুলা সব চলে যাবে যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, আওয়ামী লীগ যদি দেশে আসি সুস্থ রাজনীতি করতে পারে, যেটা এরা কোনো অবস্থাতেই চাইতেছে না। কারণ এরা সবাই আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক হয়েছে, এটাই বুঝেন না আপনারা? যে এখানে বাংলাদেশের দুইটাই, একটা হচ্ছে বাংলাদেশপন্থী যেটা আওয়ামী লীগ, আর একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি যত আছে সবাই এক। ওই জায়গায় তারা এক, কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এরা কিন্তু এক। তখন সবাই মিলে আওয়ামী লীগকে সাধারণ রাজনীতি করতে দিতেছে না। তবে মনে রাখবেন, আওয়ামী লীগ 77 বছরের পুরনো একটা সংগঠন। আওয়ামী লীগ কোনো ক্যান্টনমেন্টে জননীয় সংগঠন, রাজনীতি করি মানুষের কাছাকাছি থেকে, মানুষই আওয়ামী লীগের শক্তি। তাই আমি বিশ্বাস করি মানুষই একদিন আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসবে, বাংলাদেশের ক্ষমতায় বসাবে। আর এটা একমাত্রই বাংলাদেশের জন্য বর্তমানে একমাত্রই হয়েছে কি মানে সলিউশন, যে বাংলাদেশ রক্ষা করতে হইলে আওয়ামী লীগ অবশ্যম্বী জরুরি, এবং অবশ্যই আওয়ামী লীগ থাকতেই হবে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ক্ষমতায়। তখন বাংলাদেশের রক্ষা হবে, দেশ এগিয়ে যাবে, জাতি হিসাবে আমরা সম্মানিত হব, পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।